সো আমি এটার উপরে মনে করো যে তার পেঁচিয়ে রেখেছি, তারের দুটো লিড এরকম প্যাঁচানো আছে। সো এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এখানে ফ্লাক্স জেনারেট হচ্ছে। এখন এই ফ্লাক্সটা যখন কারেন্ট পজিটিভ দিকে থাকে, মানে এদিকে কারেন্টটা ছিল, তখন হয়তো এই চৌম্বক হচ্ছে কেন, কারণ ইলেকট্রনগুলোর অ্যালাইনমেন্টের জন্য। ইলেকট্রনের স্পিনের অ্যালাইনমেন্ট সেটা আমি চোখে দেখতে পাই না, আমি বলে দিয়েছি স্পিনগুলো বা ডোমেইনগুলো একটা ফিক্সড অ্যালাইনমেন্ট হয়ে আছে। ধরলাম এটা উপরের দিকে হয়ে আছে, কারেন্ট যখন এদিকে যায় ধরলাম উপরের দিকে হয়ে আছে, কারেন্ট যখন এদিক দিয়ে বের হয় তখন এটা নিচের দিকে ফ্লিপ হয়ে গেছে, তাই না? কিন্তু কারেন্ট যখন কোনো দিকেই যাচ্ছে না, কারেন্ট জিরো, তার মানে এখানে র্যান্ডম যেরকম ছিল র্যান্ডমই হয়ে যাওয়া উচিত ছিল, যে কোনো ম্যাগনেটিজম থাকবে না এর ভিতরে, র্যান্ডম হয়ে যাবে, সে এদিকে স্ক্যাটার্ড অবস্থায় আছে। কিন্তু তা না, তার ভিতরে যখন কারেন্ট জিরো হয়ে যাচ্ছে তারপরও দেখা যাচ্ছে যে হয়তো উপরের দিকে বা নিচের দিকে বেসড অন হিজ বা বেসড অন ইটস প্রিভিয়াস মেমোরি, মানে আমি যদি পজিটিভ দিকে কারেন্ট এরকম করে থাকি তাহলে এই রেসিডুয়াল ম্যাগনেটিজম পজিটিভ হবে। কেন হলো? কারণ এটা পজিটিভ ডিরেকশনে ছিল কারেন্টটা আগে। যদি নেগেটিভ ডিরেকশনে থাকতো তাহলে এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটা নেগেটিভ। এটা কিন্তু মেমোরির মতো কাজ করে। এই ধরনের ম্যাটেরিয়াল এটা কিন্তু মেমোরি হিসেবে ব্যবহার করা যায়। তুমি ফেরাসোফেরিক অক্সাইড যে আগে যে টেপ ফিতা ছিল না, ক্যাসেটের ফিতা, হ্যাঁ, ওর উপরে এই ধরনের পোলের দিয়ে এই মেমোরি হিসেবে ব্যবহার করা যেত। হয় তো? সো এখানে ওই ধরনের মানে তথ্য ইউজ করা হয় এই সমস্ত জায়গায়। সো এখানে জিরো হয়ে যাওয়ার কথা ছিল, জিরো হয়। একে জিরো করার জন্য আমি আবার নেগেটিভ দিকে একটা কারেন্ট অ্যাপ্লাই করছি। এখানে নেগেটিভ দিকে একটা কারেন্ট দিচ্ছি না, তো জিরো হতো না। এরপরে যদি কারেন্ট আরো বাড়ায় সেক্ষেত্রে আগের মতো সে লাইনটা ফলো করে স্যাচুরেট হয়ে যায়। আবার যদি এখন এদিকে কমাইতে থাকলে এদিক দিয়ে আবার এখানে আসে। সো এদিক দিয়ে কমছে, জিরো হয়ে গেছে। এই পয়েন্টটা আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট সমান পয়েন্ট, আমি যদিও বড় এঁকে ফেলেছি, সমান হবে, ঠিক আছে? সো এই রেসিডুয়াল ম্যাগনেটিজম দুই ক্ষেত্রেই সমান থাকবে, উপরে যতটুকু থাকবে নিচেও ততটুকু থাকবে। এরপরে যদি আবার কারেন্টটাকে বাড়াই, আমি জোর করে জিরো করলাম, জিরো করার পরে আবার যদি কারেন্ট বাড়ে এরকম করে ঘুরতে থাকবে। সো এই ম্যাটেরিয়ালের জন্য বলছিলাম এই ম্যাটেরিয়ালটা এই ধরনের স্টেসিসগুলো ফলো করে। অর্থাৎ তুমি যে ইলেকট্রোম্যাগনেট তৈরি করবা, এই ইলেকট্রোম্যাগনেট চাইলেই তুমি ফ্লিপ করে দিতে পারবে, যে উইদাউট এনি টাইম, মানে জিরোতে আসলো, জিরোতে এসে অল্প একটু নেগেটিভ হলো, সাথে সাথে ডোমেইনগুলো ফ্লিপ হয়ে নিচের দিকে হয়ে গেল না, এরকম হয় না। উপরের দিকে ছিল, এটাকে জোর করে আবার নিচের দিকে নামাইতে হবে, তার জন্য এক্সট্রা কারেন্ট ব্যবহার করতে হবে। এই জন্য লসটা এখানে হয়, কোডটা এই জন্য গরম হয়। যদি আমি উপরের দিকে যেমন ছিল নিচের দিকেও ডিরেক্ট করে দিতে পারতাম তাহলে কোনো লস হতো না, টোটালি 100% ইফিশিয়েন্ট, সেক্ষেত্রে কোনো লস নাই। এই কোডটা গরম হতে হবে। যখনই লস হচ্ছে সেই লসটা কি হিসেবে দেখা যাচ্ছে, এনার্জি তো ট্রান্সফার করতেছে না, সে হিট হিসেবে ট্রান্সফার করতেছে। সেটা হচ্ছে শুরুর দিকে আমি পড়িয়েছিলাম, তাই না? শুরুর দিকে বিএস কাপ সম্পর্কে বলেছিলাম, এবং এরপরে গিয়ে এই তথ্য কাজে লাগিয়ে আমি বলেছিলাম যে এখন একটা ট্রান্সফর্মার তৈরি করতে হবে। ট্রান্সফর্মার তৈরি করার জন্য আমি বলছিলাম যে ট্রান্সফর্মার মিনিমাম 2টা কয়েল লাগবে, আমি একটু রিভিউ করে নতুন করে আসছি। সো একটা ট্রান্সফর্মার 2 ডাইমেনশনাল একটা ভিউ আমি দেখার চেষ্টা করি, মানে আমি সামনে থেকে দেখতেছি ট্রান্সফর্মারটা কেমন হয়। সো প্রাইমারিতে অনেকগুলো কয়েল আছে, সেকেন্ডারিতে অনেকগুলো কয়েল আছে। সো এটা হচ্ছে কোর থাকবে, এটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং, প্রাইমারি এটাকে বলতেছি আমি সেকেন্ডারি। এখন এই ট্রান্সফর্মারটা আমি ব্যবহার করি হচ্ছে ভোল্টেজ আপ এন্ড ডাউন এর। আমি কোনখানে আমার ভোল্টেজ আপ করা প্রয়োজন, যেমন মনে করেন যে আপনি জেনারেটিং স্টেশনে আছেন, সেখান থেকে ঢাকায় পাওয়ারটা ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে ভোল্টেজটা হাই করে ট্রান্সফার করি, কারণ লাইনে কারেন্ট যত বেশি থাকবে পাওয়ার লসটা লাইনে তত বেশি হয়। আর ওই লসের জন্য আমি কোনো টাকা পাই না, গ্রাহক ওই লসের জন্য আমার টাকা দেয় না। সো আমি এই জন্য কি করি, হাই ভোল্টেজে ট্রান্সফার করি, যাতে লাইনে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল কারেন্টটা পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সো এর মেইন কাজ হচ্ছে এটা। এবং এটার প্রাইমারিতে যে ট্রান্সফর্মার সেটাকে বলি এলপি, সেকেন্ডারিতে যে ট্রান্সফর্মার সেটাকে বলি এমসি। এবং এটা
ভোল্টেজ আপ বা ডাউন হবে কিনা সেটা বোঝা যায় এই রুলস থেকে। NS বাই NP এটাকে বলা হয় ট্রান্স রেশিও। এটা হচ্ছে ট্রান্স রেশিও। সো এই এর মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটাকে বলি আমি স্টেপ আপ। কিরকম? কারণ সেক্ষেত্রে NS সমান A ইন্টু NP। সো A যদি 1 এর থেকে বড় হয় তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারি ভোল্টেজটা বড় হবে, তখন আমি সেটাকে বলি স্টেপ আপ ট্রান্সফরমার। এর মান যখন লেস দেন 1 হয়, এর মান যখন 1 এর থেকে ছোট, গুণ করলে সেকেন্ডারি ভোল্টেজটা প্রাইমারি থেকে ছোট হবে, সেটাকে তখন আমি স্টেপ ডাউন ট্রান্সফরমার বলি। বেসিক এই দুটো কাজই সে করে থাকে, স্টেপ আপ এবং স্টেপ ডাউন। এই স্টেপ আপ এবং স্টেপ ডাউন সে কিভাবে করে সেটা একটু দেখার চেষ্টা করি। সো প্রাইমারিতে যখন আমি একটা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করি, মনে করেন V1, সে অল্টারনেটিং ভোল্টেজ এখানে কয়েলের ভিতরে একটা অল্টারনেটিং কারেন্ট I1 দেয়। যখন কয়েলের ভিতরে অল্টারনেটিং কারেন্ট আসছে, এই কয়েলটা কি করবে? এই যে কোরের কথা ইলেকট্রোম্যাগনেট হয়ে গেছে, কোরের ভিতরে তখন ফ্লাক্সটা সার্কুলেট করে। সো যেহেতু অল্টারনেটিং ফ্লাক্স এটা, সো অল্টারনেটিং ফ্লাক্স সেকেন্ডারিতে লিক আপ হচ্ছে, সেক্ষেত্রে ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা কি বলছে? যে আমি যদি একটা কন্ডাক্টরকে একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে রাখি, তাহলে এই কন্ডাক্টরটা একটা ভোল্টেজ তৈরি হবে। এই রুলসটা সে দিয়ে গেছে ফ্যারাডে। তো এটা একটা কন্ডাক্টর, আমি দেখতে পাচ্ছি একটা কন্ডাক্টরের কয়েল, আর এই কয়েলের ভিতর দিয়ে যেটা কোর আছে, কোরের ভিতর দিয়ে অল্টারনেটিং ফ্লাক্স আসতেছে। সো সেকেন্ডারিতে একটা ভোল্টেজ তৈরি হয়, অবভিয়াসলি একটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজ তৈরি হওয়ার কারণে সেকেন্ডারিতে একটা লোড আমি এখন লাগাই, তাহলে সেকেন্ডারিতে একটা কারেন্ট পাওয়া যাবে। এটা হচ্ছে ট্রান্সফরমার বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল, তাই তো? এখন এই ট্রান্সফরমারটা দেখতে মনে হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, এটাকে ইলেকট্রিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটার জন্য ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটের কথা বলছিলাম। ট্রান্সফরমার আমি দুই ভাবেই রাখতে পারি, লোডের অবস্থায় রাখতে পারি, নোলোড অবস্থায় রাখতে পারি। নোলোড অবস্থায় যখন রাখি তখন প্রাইমারিতে খুব অল্প পরিমাণে একটা কারেন্ট নেয়। কেন নেয়? কারণ দেখেন, আপনি একটা ইন্ডাক্টর নিয়ে দেখেন, একটা সোর্স নিয়ে দেখেন, সোর্স ইন্ডাক্টরে যখনই লাগাবেন তখন ওই ইন্ডাক্টর এনার্জাইজড হবে, অর্থাৎ ইন্ডাক্টর চাইলে কিছু এনার্জি স্টোর করে রাখবে। ইন্ডাক্টর কিন্তু ওয়ান টাইপ অফ এনার্জি স্টোরিং এলিমেন্ট। ইন্ডাক্টরের ভিতরে এনার্জি স্টোর করে রাখে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে। এটা যদি একটা ইন্ডাক্টর হয়, এখানে যদি একটা সোর্স আপনি লাগান, তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। ম্যাগনেটিক ফিল্ড মানে সেখানে এনার্জি স্টোর অবস্থায় আছে। অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কোলাপস করলে এনার্জিটা রিলিজ হয়। যেমন ওয়ার্ল্ডে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা আস্তে আস্তে কোলাপস করলে এনার্জি কিন্তু রিলিজ হয়ে যাবে, এর ভিতরে যত এনার্জি আছে সবই রিলিজ হয়ে যাবে। সো এই ইন্ডাক্টরকে যখন আমি একটা সোর্সের সঙ্গে কানেক্ট করব, ইন্ডাক্টর চার্জ হবে প্রথম কথা। আর এই ইন্ডাক্টর চার্জ হলে একটা ফ্লাক্স তৈরি করবে, সেই ফ্লাক্সটা কোরের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবে। যখনই কোরের ভিতর দিয়ে যাবে, কোরের ভিতরে একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি করবে, সে কোরের ভিতরে একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি করবে, সেই কারেন্টটাকে বলি ইডি কারেন্ট, তাই না? তার মানে নো লোড অবস্থায় ট্রান্সফরমার কারেন্ট নিচ্ছে, কারণ নো লোড অবস্থায় তার কয়েলটাকে এনার্জাইজড করতে হচ্ছে, সে নিজে নিজে এনার্জাইজড হচ্ছে, এবং কোরের ভিতরে যে লসটা আছে সেই লসটার কারণে সে কারেন্টটা সাপ্লাই দিচ্ছে। আপনি যখন দেখলেন একটা এক্সপেরিমেন্ট করলেন যে ট্রান্সফরমার আপনি নো লোড অবস্থায় লাগিয়েছেন, তো কারেন্ট নিচ্ছে, সেটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে কেন নিচ্ছে। এটাই সেটার এক্সপ্লেনেশন, এটাই হচ্ছে সেটার এক্সপ্লেনেশন, যে নো লোড অবস্থায় প্রাইমারি কয়েল এনার্জাইজ হওয়ার জন্য, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য একটা কারেন্ট নেয়, এবং কোরের যে লসটা আছে সেই লসটার জন্য সে কিছু কারেন্ট টেনে নেয়, এই জন্য এই কারেন্টটা সে টানে। ঠিক আছে? যখন এই কথা আসলো তখন আমি বললাম নো লোড কন্ডিশন, তাহলে তার ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামকে আমরা দেখাইতে পারি। আপনি তো এটা দেখালেন এক্সপেরিমেন্টে, এটা কি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে দেখানো যায়? অবভিয়াসলি যায়। আমি বললাম নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট, সেক্ষেত্রে একটা সোর্স থাকবে,
আমার কি স্যাটিসফাই করতে হবে, আমার একটা কয়েলকে এনার্জাইজ করতে হবে, ওই যে কয়েল, আর ইডি কারেন্ট লস বা কোর লস সেটাকে স্যাটিসফাই করতে হবে। এখানে প্রাইমারি কারেন্ট সে আই নট নিবে, এখন ম্যাগনেটিক ফিল্ডে যে কারেন্টটা নিচ্ছে সে কারেন্টটা এবং কোরের যে লসের কারেন্টটা দুটো আলাদা কারেন্ট, এই জন্য আলাদা আলাদা দুটো ব্রাঞ্চ দেখিয়েছি, প্যারালাল ব্রাঞ্চ। সেটা হচ্ছে আইএম, এটা হচ্ছে আইডব্লিউ। এই দুইটা কম্পোনেন্ট ছাড়া আর কি কিছু এখানে আছে? আর তো কিছু নাই। সো নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে এরকমই লিখেছিলাম। এইটা দিয়ে এখন আমি এর ক্যালকুলেশন গুলো করতে পারবো যে নো লোড অবস্থায় তার বিহেভিয়ার কেমন হবে। আমার যদি এই ইকুইভ্যালেন্ট সার্কিটের এই প্যারামিটারগুলো জানা থাকে তাহলে আমি বলতে পারবো নো লোড অবস্থায় কি পরিমাণ কারেন্ট নিবে। আমার যখনই আমি একটা নেম প্লেট তৈরি করব, নেম প্লেটের গায়ে বলে দিব নো লোড কারেন্ট হবে এত পারে। নো লোড কারেন্ট হচ্ছে ফুল লোড কারেন্টের 2 to 10% হয়, 2 থেকে 10% পর্যন্ত হতে পারে। ম্যাক্সিমাম কারেন্টের 2 থেকে 10% পর্যন্ত কারেন্ট নো লোড কারেন্ট। এটা হচ্ছে কি কি সাপ্লাই দেয়? একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট আর একটা হচ্ছে কোর লস কম্পোনেন্টকে স্যাটিসফাই করে। ঠিক আছে? এখন বললাম আমার ট্রান্সফরমারে এখন আমি লোড না লোড লাগিয়েছি। লোড যখন লাগাবো তখন কিছু কিছু জিনিসের আরো এক্সট্রা চলে আসে। লোড যখন লাগাই তখন অনেক বেশি কারেন্ট চলে আসে। কারেন্ট যখন অনেক আসে তখন ফ্লাক্সটা এখানে লিকেজ থাকে, তখন ফ্লাক্স যে লিকেজ হয় সেটার পরিমাণটা সিগনিফিকেন্স অ্যামাউন্টের হয়। আমার এই যে কয়েলটা যে বানিয়েছি সেই কয়েলের তো কিছু রেজিস্ট্যান্স আছে, অনেক কারেন্ট একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, সেখানে একটা পাওয়ার লস হবে। সো সেই পাওয়ার লসটা আমাকে দেখাইতে হবে। সো কয়েলের রেজিস্ট্যান্স দেখাইতে হবে এবং এই লিকেজ ফ্লাক্স কিরকম হচ্ছে সেটা দেখাইতে হবে প্রাইমারির জন্য। সেকেন্ডারির জন্য সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্যান্স দেখাইতে হবে এবং সেকেন্ডারি কয়েলের লিকেজ ফ্লাক্স দেখাইতে হবে। সোজা হিসাব। সো এই কয়টা জিনিস যদি আমি লোডেড অবস্থায় এঁকে দেই তাহলে ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিটটা হয়ে গেল। ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিটটা আবার একই রকম ভাবে নো লোডে যা আছে সেটা সব সময় থাকবে, ওটা লোডেড কন্ডিশনেও যেমন থাকবে নো লোড কন্ডিশনেও তেমন থাকবে, ওটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। সো কয়েলের ভিতরে যে ঝামেলাটা আসছে সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স আসছে কয়েলের, তাই তো? আর কয়েল থেকে কিছু ফ্লাক্স লিক করতেছে, তাই না? আর আমার নো লোড কন্ডিশনে যেটা ছিল একটা ইন্ডাক্টরের মতো, আর এখানে মেইন যে কয়েলটা আছে সেই কয়েলটাকে রেখে দিলাম এবং এটাকে বললাম পিওর ইন্ডাক্টর। এখন ওই ইন্ডাক্টরের কোনো লস নেই, হ্যাঁ? সো আমি পরবর্তী সার্কিট আঁকার সময় ওটা বাদ দিয়ে দিলে কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে R1, এটা হচ্ছে X1, এটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং রেজিস্ট্যান্স, আর হচ্ছে প্রাইমারি উইন্ডিং রিঅ্যাক্ট্যান্স, এটা লিকেজ ফ্লাক্সের জন্য আসে। ওকে, একইভাবে সেকেন্ডারিতেও আপনাকে এটা আঁকতে হবে। সেকেন্ডারি পিওর কয়েল, কয়েলের বাইরে গিয়ে একটা রেজিস্ট্যান্স, একটা রিঅ্যাক্ট্যান্স এবং এখানে গিয়ে একটা লোড। এটা হচ্ছে ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। এটা আপনাকে আমি দিয়েছিলাম। জি। এবং এরপরে আরেকটা জিনিস বলেছিলাম যে এইভাবে ক্যালকুলেশন যদি করি, এখানে V1, এখানে হচ্ছে সেলফ ইনডিউসড ভোল্টেজ E1, এখানে হচ্ছে E2, এখানে হচ্ছে সাপ্লাই, এখানে হচ্ছে লোড ভোল্টেজ V2, এখানে কারেন্ট হচ্ছে I1, এখানে হচ্ছে কারেন্ট হচ্ছে I2। দেখেন ম্যাগনেটিক সার্কিটে এই কারেন্ট ভোল্টেজ ক্যালকুলেশন করা ঝামেলা। সেক্ষেত্রে বারবার এখানে ট্রান্স রেশিও একটা ঝামেলা আসে, যেখান থেকে এখানে ভোল্টেজ ট্রান্সফার করতে গেলে কত রেটে ট্রান্সফার হচ্ছে, ট্রান্স রেশিও একটা ঝামেলা আসে। তো সেই ঝামেলা দূর করার জন্য আপনাকে বলছিলাম যে আপনি প্রাইমারি থেকে সেকেন্ডারি অথবা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে সবগুলো এলিমেন্ট নিয়ে এসে তারপরে এই ক্যালকুলেশনটা দেখাবেন। তখন আমি দেখিয়েছিলাম যে কিভাবে ট্রান্সফার করতে হয়। আমি বলেছিলাম V2/V1, I1/I2 ইকুয়াল টু হচ্ছে A বা K, তাই না? আবার আমি রেজিস্ট্যান্স এগুলোর জন্য বলছিলাম Z2/Z1 ইকুয়াল টু A²। সো এই দুইটা রুলস ইউজ করে হচ্ছে আমি চাইলে প্রাইমারি থেকে সেকেন্ডারি বা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে এনে আমার ক্যালকুলেশন সহজ করতে পারি, ওকে? সো এটা হচ্ছে মিডিয়ার আগ পর্যন্ত আরো একটু আছে, আমি দেখাচ্ছি সেটা। মোটামুটি এতটুকুই আমরা আগে কিন্তু যথেষ্ট সময় লাগছে।
আমি এর আগে ট্রান্সফরমারে কি আছে সব ইন ডিটেইলস বলা হয়েছে। আপনার এখন একটা ট্রান্সফরমার দেখলে সেই ট্রান্সফরমার কি কাজ করে, কিভাবে কাজ করে, কিভাবে বানানো হয়েছে, এইটা সম্পর্কে আপনার সন্দেহ থাকা উচিত না। না, উচিত না। অবশ্যই আপনার জানা উচিত এবং এটা কিভাবে কাজ করে এবং এটার ভিতরে কি আছে। আপনি তখন যদি এটা নিয়ে কাজ করেন আপনি বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করতে হবে না। লাস্টে এসে ট্রান্সফরমার টেস্টিংটা আমি ভালো পড়াইতে পারিনি, সেই ট্রান্সফরমার টেস্টিংটা আজকে আবার একটু ভালো করে দেখিয়ে দিই। যখন একটা ট্রান্সফরমার তৈরি করে ফেললাম, একটা ট্রান্সফরমার তৈরি করে ফেলেছি, এখন এই ট্রান্সফরমারটা কতটুকু এফিশিয়েন্ট বা এই ট্রান্সফরমারের যে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এগুলো ছিল এগুলো কি পরিমাণ আছে, মানে কয়েল যে নিয়েছি এই কয়েলের রেজিস্ট্যান্স কি রকম আছে এগুলো তোমাকে বের করে দেখাই দিতে হবে। কারণ ধরে আপনি একটা ট্রান্সফরমার বানিয়েছেন 1 kV এর একটা ট্রান্সফরমার বানিয়েছেন, ঠিক আছে, আর একজন 1 kV এর একটা ট্রান্সফরমার বানিয়েছেন, দুইজনে 1 kV এর পাওয়ারটা নেন লাইন। এই ভদ্রলোক বলছে এই ট্রান্সফরমার এফিশিয়েন্সি হচ্ছে 50%, এই ভদ্রলোক বলছে এই ট্রান্সফরমার এফিশিয়েন্সি হচ্ছে 80% বা 90%। সো আপনি কোনটা নেবেন? 80% নেবেন। কিন্তু সে কিন্তু দুটোরই পাওয়ার কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু সমান, দুটোরই অ্যাপারেন্ট এবং দামও মোটামুটি কাছাকাছি হবে, দামও মোটামুটি কাছাকাছি হবে। তখন যদি আপনি ডেটা জানেন তাহলে এফিশিয়েন্সি কেমন আছে সেটা আপনি বুঝতে পারবেন। আর যদি এফিশিয়েন্সি যে দেওয়া থাকে তাহলে তো হয়েই গেল। নর্মালি ম্যানুফ্যাকচাররা এই সমস্ত ডেটা দিয়ে দেয়। এই জন্য ম্যানুফ্যাকচাররা যখন বানায় ট্রান্সফরমারটাকে তখন ট্রান্সফরমার বিভিন্ন ধরনের টেস্ট করে, টেস্ট করে নর্মালি এফিশিয়েন্সির জন্য আমি যে ধরনের টেস্ট করি সেই জিনিসগুলো আমি একটু দেখাবো। সো নর্মালি দুই ধরনের টেস্ট করে, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। সো আমি ট্রান্সফরমারকে টেস্ট করতে যাচ্ছি যে আমার ট্রান্সফরমারটা কতটুকু এফিশিয়েন্ট এবং ট্রান্সফরমারের ভিতরে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, কি পরিমাণ কোর লস আছে এবং কি পরিমাণ লিকেজ ফ্লাক্স আছে। কি বললাম? কতটুকু রেজিস্ট্যান্স আছে, কতটুকু লিকেজ ফ্লাক্স আছে, কি পরিমাণ কোর লস আছে, এই জিনিসটা হচ্ছে আমি বের করতে চাই। ঠিক আছে, এই জিনিস এইটাকে বলছি সার্কিট কনস্ট্যান্ট বা প্যারামিটার, যেটা ইকুইভ্যালেন্ট সার্কিটে আমার দেখানো আছে। ঠিক আছে, তারপরটা হচ্ছে এফিশিয়েন্সি ক্যালকুলেশন। ওই যে আউটপুট বা ইনপুট এফিশিয়েন্সি মানে কি? এফিশিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বা ইনপুট। অর্থাৎ আমি এর থেকে এফিশিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো যে আমার ট্রান্সফরমারটা কতটুকু এফিশিয়েন্ট। এবং ফাইনালি আরেকটা টার্ম আছে ভোল্টেজ রেগুলেশন ক্যালকুলেশন। ভোল্টেজ রেগুলেশনটা কি জিনিস? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে, মনে করেন একটা ট্রান্সফরমারটা নো লোড অবস্থায় আছে, নো লোড অবস্থায় এর আউটপুট ভোল্টেজ ছিল 220 ভোল্ট। ঠিক আছে, যখন ট্রান্সফরমারটাকে আপনি লোডেড কন্ডিশনে দিবেন অর্থাৎ কোনো লোড লাগাবেন তখন এই ভোল্টেজটা 220 থাকবে, নয় 220 এর থেকে কমে যাবে, নয় 220 এর থেকে বেড়ে যাবে। বেড়ে যাবে কেন সেই এক্সপ্লেনেশনে আসবো পরে। কিন্তু এই ঘটনাটা ঘটে, নয় কমে যায়, নয় বেড়ে যায়, সমান কখনো থাকে না। ঠিক আছে, এই যে ভোল্টেজ আপ ডাউন হয় এটা কি দিয়ে প্রকাশ করা যায়? সেটাকে বলে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনের জন্য সে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন বলা যায়, ভোল্টেজ রেগুলেশন, সেটাকে বলছে নো লোড ভোল্টেজ। ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই নো লোড ভোল্টেজ। এটাকে যদি 100% দিয়ে গুণ করেন তাহলে নো লোডের কত পার্সেন্ট ভোল্টেজ চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারবেন। ঠিক আছে, সো এটা যদি 220 হয়, এটা যদি 220 হয়, এটা যদি 200 হয় আর এটা যদি 220 হয় তাহলে কত হয় দেখেন, 20 বাই 220 কত হয়, 1/11। এটা কত হয়, কত হবে, 10 109 সামথিং, 0.9 এর মধ্যে এটা কত হবে। সো
11 দুটো শূন্য আনতে হবে, পয়েন্ট চলে আসবে। সো এখানে 9 0.09 এরকম 0.09090909। সো এটা যদি করেন তাহলে দেখবেন যে এটা 100 দিয়ে গুণ করলে এটা 9% মতো আসে। অর্থাৎ আপনি যে 220 ভোল্টের 9% পর্যন্ত চেঞ্জ হতে পারে ভোল্টেজ। আপনি যদি ফুল কন্ডিশনে নেন তাহলে 220 ভোল্টের 99% চেঞ্জ হতে পারে। এই চেঞ্জটা অনেক বেশি, আমি বেশি, অনেক বেশি। এটাকে আরো কমানো যায়। যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার বাসাবাড়ির লোডগুলো ভালো কাজ করবে না, বাসাবাড়ির লোডগুলো পুড়ে যেতে পারে। কারণ যত ভোল্টেজ কমবে কারেন্ট কিন্তু সে বাড়াই দেবে, কারণ পাওয়ার কনজাম্পশন তার কিন্তু সেম, পাওয়ার কিন্তু সেমই। সেক্ষেত্রে আমার বাসাবাড়ির এলিমেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ট্রান্সফরমার ভোল্টেজ রেগুলেশন সম্পর্কে আমার বেসিক জানানো দরকার। সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। আজকে যে ট্রান্সফরমার টেস্টিং দেখাবো, কিন্তু টেস্টিং করে সেটা আমি বের করতে পারবো ভোল্টেজ রেগুলেশন কত হবে। ঠিক আছে, অনেক কিছু একই কথা উপরে বলা আসে। দুই ধরনের টেস্ট করি, একটাকে বলি ওপেন সার্কিট টেস্ট, একটাকে বলি হচ্ছে আমি শর্ট সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্ট ট্রান্সফরমার দুটো উইন্ডিং থাকে, একটাকে বলে প্রাইমারি লো ভোল্টেজ, আমি এখন তো ভোল্টেজ দিই প্রাইমারি সেকেন্ডারি বলবো, লো ভোল্টেজ, একটা হচ্ছে হাই ভোল্টেজ। কারণ এখানে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ কথাটা আমরা বলি, লো ভোল্টেজ উইন্ডিং প্রাইমারি বা সেকেন্ডারি হতে পারে, হাই ভোল্টেজ উইন্ডিং প্রাইমারি বা সেকেন্ডারি হতে পারে। আমি দেখব কোনটা লো ভোল্টেজ উইন্ডিং। নরমালি এই ওপেন সার্কিট টেস্টটা লো ভোল্টেজ উইন্ডিং এ করা হয়। দুইটা উইন্ডিং থাকবে, তা লো ভোল্টেজ উইন্ডিং এ করা হয়। কেন করা হয়? ধরেন এটা ট্রান্সফরমার ছিল 220/11 কেভি, ঠিক আছে। এখন আমি যদি এই ট্রান্সফরমারটাকে এখানে টেস্ট করতে চাইতাম, 11 কেভি লাইন আমার এখানে আছে না, নাই। তার মানে পাওয়ার সাপ্লাইয়ের যে অ্যাভেলেবিলিটি সেটা নাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, আবার চিন্তা করেন একটা মিটার 220 ভোল্টে চলে আর একটা মিটার 11 কেভিতে চলে, দুইটা মিটারের দাম সমান হবে না, আকাশ পাতাল পার্থক্য হবে। এই জন্য দেখা যাচ্ছে যে লো ভোল্টেজের যদি ডিভাইসগুলো নেই আমার খরচাও কম হবে, আবার ঠিকঠাক জিনিসও পাওয়া যাবে, ঠিক আছে। এবং বলা হচ্ছে ট্রান্সফরমার যদি আপনি নো লোড টেস্ট করেন তাহলে এই কোরের ভিতরে যে পর লস হয়, এই যে কোরের ভিতরে যে লস হয়, কোর লস হয়, সেই কোর লসটা আইডেন্টিফাই করা যায়। এবং এই কোর লস ডিপেন্ডস অন রেটেড voltage. Core loss depends on rated voltage. এখন খেয়াল করেন, এগেইন আপনি এখানে 11 কেভি সাপ্লাই নেই, আপনি 220 ভোল্ট 11 কেভি তে সাপ্লাই করছেন, মানে যেটা হাই ভোল্টেজ উইন্ডিং সেখানে 220 ভোল্ট সাপ্লাই করছেন। তাহলে কি কোর লস যে পরিমাণ ম্যাক্সিমাম হওয়ার কথা ছিল সেটা হবে না, কারণ কোর লস ডিপেন্ড করবে হচ্ছে তার রেটেড ভোল্টেজের উপর। রেটেড ভোল্টেজ না দিলে, রেটেড ভোল্টেজ মানে হচ্ছে সেটার গায়ে যদি লেখা থাকে 220 ভোল্ট, 220 ভোল্টই দিতে হবে, ঠিক আছে। 220 ভোল্টের কম দিলে যে কোনো লস দেখাবে ওটা কিন্তু জেনুইন লস না, প্রত্যেকে বেশি লস সে করতে পারে। এই জন্য যেহেতু 220 ভোল্ট সাপ্লাই অ্যাভেলেবেল, 220 দিলে কোর লসটা রেটেড ভোল্টেজই পাচ্ছি আছে। তো সেক্ষেত্রে লসটা যা আসবে তা অ্যাকচুয়ালি আসবে। কিন্তু 11 কেভি যদি 220 ভোল্টের সাপ্লাইতে আপনি লস ক্যালকুলেশন করেন, সেক্ষেত্রে যে লসটা দেখাবে সেই লসটা অনেক কম দেখাবে, সো আপনার হিসাবে গরমিল হয়ে যাবে। এই সমস্ত কারণে আমি ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট লো ভোল্টেজ উইন্ডিং এ করি। কথাটা মনে থাকবে, ওপেন সার্কিট টেস্টটা লো ভোল্টেজ, ওপেন সার্কিট টেস্ট অলওয়েজ ডান ইন লো ভোল্টেজ। লো ভোল্টেজ উইন্ডিং এ সব সময় করা হয়। স্যার হাই ভোল্টেজ উইন্ডিং করতে পারতাম না? করতে পারতাম, খরচা বেশি হতো, বেশি হতো এবং লাইন অ্যাভেলেবিলিটি, লাইন 11 কেভি লাইনের কাছে নিয়ে করতে হতো। মোট কথা খরচা বেশি হয়ে যেত। আমি খরচার দিকে যাবোই না, কম খরচা যা করা যায় তাই সেটাই করব, ঠিক আছে। সো লো ভোল্টেজ উইন্ডিং এ একটা সাপ্লাই দিব, এটা বিয়ন্ড সাপ্লাই, একটা অ্যামিটার রাখবো, কি পরিমাণ কারেন্ট নিচ্ছে সেটা দেখবো, একটা ওয়াট মিটার রাখবো এখানে। সো একটা কারেন্ট কয়েল থাকবে, একটা পটেনশিয়াল কয়েল থাকবে। পটেনশিয়াল কয়েলটা প্যারালালি লাগাবো, কারেন্ট কয়েলটা সিরিজে লাগাবো। সো একটা ওয়াট মিটার যে কিনা রিয়েল পাওয়ার দেখায়, ওয়াট মিটার কিন্তু অলওয়েজ রিয়েল পাওয়ার দেখাবে আপনার,
ওয়াটমিটার অলওয়েজ শোজ রিয়েল পাওয়ার। সো এ রিয়েল পাওয়ার দেখাবে। সো রিয়েল পাওয়ারই তো কোর লস হবে, রিয়েল পাওয়ার কোর লস না, জি কোরে যে লসটা হবে সেটা কিন্তু রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার কোর ছাড়াও, কোরের লস ছাড়াও এখানে কিন্তু ম্যাগনেটাইজেশন একটা কারেন্ট নিচ্ছিল, সেই ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য যে কোন পাওয়ার নিচ্ছে সেই পাওয়ারটা কিন্তু দেখাবে না, এখানে দেখাচ্ছে না, এখানে দেখাবে না, সেটা দরকার নেই, কারণ ওটা রিয়েল পাওয়ার না, ওটা রিঅ্যাক্টিভ পাওয়ার। ওটা একবার লাইন থেকে নেয়, একবার লাইনে ছেড়ে দেয়, একবার নেয় সব পজিটিভ নেগেটিভ সমান সমান, কোনো পাওয়ার নিচ্ছে না সে, একবার নিচ্ছে একবার ছেড়ে দিচ্ছে। এবার লাইন থেকে আপনার নেট মিটারিং এর যে কথাটা বলে, লাইন থেকে 10 ওয়াট দিচ্ছেন, লাইনে 10 ওয়াট দিচ্ছেন, আপনার ব্যালেন্সে কোনো টাকা আসবে না। নেট মিটারিং যদি খেয়াল করেন কোথাও, তখন সোলার এবং গ্রিড যদি যুক্ত করেন, তাহলে আপনি রাত্রিবেলা 10 ওয়াট 10 কিলোওয়াট আওয়ার নিলেন, আবার দিনের বেলায় ওকে 10 কিলোওয়াট আওয়ার দিয়ে দিলেন, তাহলে যদি দুইজনের কাছে আপনি যে টাকায় কিনতেন সেই টাকায় যদি সেল করতেন, তাহলে আপনার মিটারে কোনো বিদ্যুৎ বিল শো করবে না। এখান থেকে তো সেই ঘটনা যে একবার লাইন থেকে সে পাওয়ারটা নিছে, পরবর্তীতে লাইনে আবার সেই পাওয়ারটা ফেরত দিছে। সো ওইটা রিয়েল পাওয়ারের ওয়াটে কখনো দেখাবে না। সো ওয়াট মিটার যেটা দেখাবে সেটা হচ্ছে ডিরেক্টলি রেজিস্টিভ লস। এই কোরের ভিতরে যে রেজিস্টিভ লসটা হচ্ছিল না, সেটা আর দেখাচ্ছিলাম, জি ওই লসটা ওষুধ করবে। সো ডিরেক্টলি ওয়াট মিটার যেটা পাবে, যে ওয়াট মিটার থেকে যে ওয়াটটা পাবো, সেই ওয়াটের ক্যালকুলেশন করি কি ভি অন আই নট কস ফাই নট। এই কস ফাই নট কি, যে আমি প্রাইমারিতে যে ভোল্টেজটা দিয়েছি আর যে কারেন্টটা পেয়েছি এই দুটোর ভিতরে অ্যাঙ্গেল কত। জি প্রাইমারিতে যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করেছি আর যে কারেন্টটা পেয়েছি, মনে করেন যে কারেন্ট এদিকে ভোল্টেজ, এদের ভিতরে অ্যাঙ্গেল কত আছে, 90 ডিগ্রি 0 ডিগ্রি না কত আছে, তার উপর ভিত্তি করে কিন্তু মেইন পাওয়ারটা আমি পাচ্ছি। সো এই কস ফাই নট আমার দরকার আছে। আর অ্যামিটার থেকে আপনি কারেন্ট পেয়ে যাবেন, ভোল্টমিটার থেকে আপনি ভোল্টেজ পেয়ে যাবেন, সোজা হিসাব। সো এখান থেকে কিন্তু আপনি ডিরেক্টলি ওয়াট পেয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে কস ফাই নট আপনি পাবেন না। আপনি কিন্তু ওয়াট পেয়ে গেছেন ডিরেক্টলি, ভোল্টেজ পেয়ে গেছেন, কারেন্ট পেয়ে গেছেন, তাহলে কতটুকু কস ফাই নট আছে সেটা তো আপনি জানেন। সো cos phi naught আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন, cos phi naught equal to watt by neon I0. So no load power factor of a transformer এটা 0.1 থেকে 0.2 হতে পারে। নো লোড অবস্থায় একটা ট্রান্সফরমার খুবই লো পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। নো লোড অবস্থায় একটা ট্রান্সফরমার খুবই লো পাওয়ার ফ্যাক্টরে কাজ করে, কারণ নো লোড অবস্থায় সে একদম পিওরলি ইন্ডাক্টরের মতো, প্রায় পিওরলি ইন্ডাক্টরের মতো বিহেভ করে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 0 পাওয়ার ফ্যাক্টর প্রায় 0। সে 0 রেজিস্ট্যান্স আছে, কিন্তু 0 কাছাকাছি আছে, ঠিক আছে। সো আপনি ওই তথ্য থেকে কিন্তু এখানে পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারলেন। আচ্ছা, তারপরে আর কি ক্যালকুলেট করতে পারেন দেখেন, আমি যখন আপনাকে নো লোড ফেজর ডায়াগ্রাম দেখিয়েছিলাম তখন এইরকম একটা জিনিস দেখিয়েছিলাম, এখানে ফ্লাক্স আছে, এখানে ভোল্টেজ আছে, এখানে ম্যাগনেটাইজেশন কারেন্ট IM আছে, এখানে ওয়ার্কিং কারেন্ট IW আছে, এবং এই দুইটার ভেক্টর সাম হচ্ছে I0 আছে, তাই না? এটা দেখিয়েছিলাম। জি জি। সো আমি IW এবং IM ক্যালকুলেট করতে পারি ওই তথ্য থেকে। কেমন? IW সমান আমি জানি I0 cos phi naught। কারণ কি, আমি এই I0 এর ভূমিতে কি পরিমাণ চাপ ফেলছে সেটা নিছি, মানে I0 এর একটা যে ছায়া আমি ভূমিতে দিতাম সেটা হচ্ছে IW, এটাই তো cos phi naught। এই জন্য আমি cos এর সাথে রিলেট করছি, ভূমির সাথে cos এর সম্পর্ক, লম্বর সাথে sin এর সম্পর্ক। সো ভূমির সাথে cos এর যেহেতু সম্পর্ক, সেহেতু I0 cos phi naught হচ্ছে IW। সো এই IW মানটা হবে এই I0 গুণ এখানে যে অ্যাঙ্গেল আছে সেটার গুণফল। একইভাবে I এ ম্যাগনেটাইজেশন কারেন্ট I0 sin দেখেন এটা কিন্তু লম্ব। সো লম্বের সাথে I0 এর সম্পর্ক দেখাইতে গেলে এখানে sin কি আসবে, sin এর সাথে সম্পর্ক, লম্বের সম্পর্ক sin এর সাথে না, sin লম্ব অতিরিক্ত, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সেই হিসেবে আসবে। সেখানে sin এর সাথে cos phi naught এর হিসাব আসবে, sin এর সঙ্গে cos sin sin এর সঙ্গে phi naught এর হিসাব আসবে। সো এখান থেকে আপনি যখন
cos phi নট বের করেছেন, এখান থেকে phi নট বের করতে পারতেন কিভাবে? সো phi নট সমান cos ইনভার্স w বাই v1 বাই i নট। এখান থেকে phi নট বের করে ফেলেছেন, এখানে বসাই দিতে পারবেন। জি আপনি এটা বের করে ফেলতে পারলেন যে আপনার কি পরিমাণ ম্যাগনেটাইজেশন কারেন্ট নিচ্ছে, কি পরিমাণ ওয়ার্কিং কারেন্ট নিচ্ছে, সেটা কিন্তু আপনি ইজিলি বের করতে পারবেন। আগে আপনাকে টেস্টটা করতে হবে, টেস্টটা করার পরে ক্যালকুলেশনগুলো আপনার করতে হবে এবং এগুলো আপনার জানা থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং মানে ম্যাথমেটিক্স। থিওরি আপনাকে পড়াই দিবে, তারপর আপনাকে ম্যাথমেটিশিয়ানের মতো ম্যাথ করে সেই থিওরির সঙ্গে রিলেট করতে হবে, ঠিক আছে? এখন যখন কারেন্ট দুটো পেয়ে গেলাম, তখন এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমি কেমন দেখিয়েছিলাম? নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে একটা ইন্ডাক্টর ছিল, এখানে একটা রেজিস্টর ছিল, এখানে একটা সাপ্লাই ভোল্টেজ V1 ছিল, এখানে যে কারেন্টটা যাচ্ছিল I0, এখানে যে কারেন্টটা যাচ্ছিল সেটা হচ্ছে IM, এখানে যে কারেন্টটা যাচ্ছিল IW, এখানকার রেজিস্ট্যান্সের মান R0, এখানকার রিঅ্যাকট্যান্সের মান X0। তাহলে এখন যদি বলি আমি R0 বের করতে চাই, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট জানি, এই ব্রাঞ্চের ভোল্টেজ জানি V1, কারণ প্যারালাল আছে সব প্যারালাল। সো R0 সমান হয়ে যাবে V1 ডিভাইডেড বাই I1, X0 সমান হয়ে যাবে V1 ডিভাইডেড বাই I5। কোথা থেকে বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো? সো আমার যা যা প্রয়োজন ছিল আমি ক্যালকুলেশন করে ফেলেছি। সো নো লোড কন্ডিশনে দেখেন আপনার দরকার ছিল কি পরিমাণ কারেন্ট নাই সেটা বের করা, কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা দেখা, কি পরিমাণ ম্যাগনেটাইজেশন কারেন্ট নাই সেটা দেখা, কি পরিমাণ রিঅ্যাকট্যান্স আছে সেটা দেখা, কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে সেটা দেখা, কি পরিমাণ অ্যাক্টিভ কারেন্ট আছে সেটা দেখা। আপনি সবগুলো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো? আপনি মিটার থেকে ডেটা নিয়েছেন, এটা নিয়ে ক্যালকুলেশন করছেন। এটাই হচ্ছে একটা ট্রান্সফরমারের নো লোড টেস্ট। বুঝতে পারছেন? এবং অবশ্যই যখন টেস্টটা করব লো ভোল্টেজ নিয়ে করে ডেটাগুলো নিয়ে আমি ক্যালকুলেশনটা নিজের মতো করে করে নেব। ঠিক আছে? এখানে ওই একই কথা বলা আছে, একটু পড়ে নিয়ে দুটো একই জিনিস, জাস্ট এটা একটু আর একটু বেশি তথ্য দেওয়া আছে, এখানে একটু কম তথ্য দেওয়া আছে। ঠিক আছে? এখানে একটা ম্যাথমেটিক্স আছে, বাসায় ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করে আগামী ক্লাসে দেখাবেন। ঠিক আছে স্যার? এটা কি দেওয়া আছে এই পোর্টাল? পোর্টাল ওকে, এটা আমি দেখি জানাতে দিই। ঠিক আছে? আগামী ক্লাসে আসার সময় অবশ্যই এই জিনিসটা করে আমাকে জমা দিন। ইজি জিনিস আপনাকে দেখাই দিলাম কিভাবে করতে হবে। সো বলেছি ইন নোড টেস্ট এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দ্য ফলোইং টেস্ট ডেটা ওয়্যার অবটেইনড। মানে নোড টেস্টে কি ডেটা পেয়েছি সেটা নিচে দেওয়া হলো। কি কি আছে? প্রাইমারি ভোল্টেজ 220 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ 110 ভোল্ট। দেখেন এখানে অনেক তথ্য বেশি দেওয়া থাকতে পারে, আপনার প্রয়োজন না হলে সেটা আপনি ব্যবহার করবেন না। আপনি চাইলে প্রাইমারিটা ইউজ করতে পারেন, আপনি সেকেন্ডারিটা ইউজ করতে পারেন। বলছে প্রাইমারি কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পস, প্রাইমারি ইনপুট ভোল্টেজ হচ্ছে 30 ওয়াট এবং রেজিস্ট্যান্স প্রাইমারি উইন্ডিং এর বলে দিয়েছি হচ্ছে 0.6 ওহম। যেটা প্রয়োজন সেটা ইউজ করবেন, যেটা প্রয়োজন নেই সেটা ইউজ করবেন। এখন বলছে নাও ফাইন্ড দ্য বিলোস প্যারামিটারস। কি কি প্যারামিটার বের করতে বলছে? নো লোড পাওয়ার ফ্যাক্টর, ওই যে প্রথমে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, ওয়ার্কিং কারেন্ট IW বের করতে হবে, ম্যাগনেটাইজেশন কারেন্ট IμU বা IM বের করতে হবে। IμU বলতে পারি, IM বলতে পারি। রেজিস্টিভ কম্পোনেন্ট R0 এবং ম্যাগনেটাইজেশন কম্পোনেন্ট X0 বের করতে হবে। আয়রন লস কত সেটা বের করতে হবে। হয়ে গেল? ইজি জিনিস, পাঠে প্র্যাকটিস করে নিয়ে আসবে। আচ্ছা, এই স্লাইডটা আমার চেঞ্জ করা উচিত ছিল, কিন্তু আমি চেঞ্জ করিনি, এটা আগামী ক্লাস থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। লেখাটা ভালো বোঝা যাচ্ছে। দেখেন আমি যখন এই কোর লসের কথা বললাম, কোর লসের তো দুটো পার্টের কথা কিন্তু ছিল। কি কি পার্ট ছিল কোর লসের ভিতরে? কোর লসের দুটো পার্ট ছিল, আমাকে একটু বলেন। কোর লসের তো দুইটা পার্ট আছে, কি কি পার্ট? একটা হিস্টেরিসিস লস, একটা হিস্টেরিসিস লস, একটা ইডি কারেন্ট। সো কোর লসের দুইটা পার্ট আছে আমার নরমালি। হিস্টেরিসিস লস প্লাস ইডি কারেন্ট লস।
এই দুইটা লস আমি একসঙ্গে দেখিয়ে বলেছি এটা হচ্ছে কোর লস, সেটা হতে পারে 30 ওয়াট, হতে পারে 40 ওয়াট, কিন্তু আমি কি বলেছি আমার ইডি কারেন্ট লস এতটুকু, হিস্টেরিস লস এতটুকু না, দুটো আলাদা করে নেই, কিন্তু এই দুইটা চাইলে আলাদা করেও দেখানো যেতে পারে। সেটা দেখানোর জন্য ট্রান্সফরমারের এই টেস্টটা দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে করতে হবে। এই দুইটা এই যে নোড টেস্টটা আপনি করলেন, এই টেস্টটা একবার হয়তো 50 হার্টজে করলেন, একবার হয়তো 60 হার্টজে করলেন, ঠিক আছে? সো আপনার রুলস দিয়ে দিয়েছে এখানে, রুলসটা ভালো দেখা যাচ্ছে না, সরি, এর জন্য আমি না, ঠিক আছে, আগামী ক্লাসে আমি চেষ্টা করবো এটা দিয়ে। সো এখান থেকে দেখেন পি বি ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, এটা আপনি জানবেন যে কি পরিমাণ ফ্লাক্স করে ভিতর দিয়ে যাচ্ছে, এটা আপনার আগে থেকে জানা থাকতে হবে। এটা মেজারমেন্ট হিসাবে আপনার থাকতে হবে যে কারেন্ট আমি কতটুকু দিচ্ছি, তার জন্য ফ্লাক্স কতটুকু হচ্ছে। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো দুইটা আননোন পি এবং কিউ, দুইটা আননোন প্যারামিটার আছে। দুইটা আননোন প্যারামিটার যদি আপনাকে বের করতে হয়, তাহলে অবশ্যই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে আপনাকে অপারেট করতে হবে। দুইটা ইকুয়েশন সলভ করতে গেলে একটা দিয়ে হবে কখনো না, দুইটা আননোন সলভ করতে গেলে একটা ইকুয়েশন দিয়ে হবে না। সো একটা ফ্রিকোয়েন্সিতে অপারেট করলে একটা ইকুয়েশন পাবেন, আপনি জানেন কি কি, বি জানেন, এফ জানেন, একটা ইকুয়েশন পাবেন। পরবর্তীতে এগেইন বি জানেন, এফ জানেন, আরেকটা ইকুয়েশন পাবেন, একটা 50 হার্টজের জন্য, একটা 60 হার্টজের জন্য। দুটো ইকুয়েশন সলভ করলে পি এবং কিউ এর মান বের হয়ে যাবে। যখন পি এবং কিউ এর মান বের হয়ে যাবে, তখন এখানে ধরে দিচ্ছে প্রথম পার্ট, এই পার্টটা হচ্ছে হিস্টেরিস লস, এই পার্টটা হচ্ছে আইএস সোজা বুঝছেন আমার এটা? সো এটাও করা যেতে পারে, আমি চাইলে দুটো আলাদা আলাদা করে দেখতে পারি। যদি বলেন আপনি সেপারেট করতে পারেন কিনা, এক্স্যাক্টলি অবশ্যই পারবো। ইন দ্যাট কেস আই কুড টেস্ট দিস ট্রান্সফর্মার ইন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। এরপর আসি, আমি তো নো লোড কন্ডিশনের ক্ষেত্রে সার্কিট প্যারামিটারগুলো বের করলাম, নো লোডে যা যা আছে ইকুইভ্যালেন্ট সার্কিট সব বের করলাম। ফুল লোডে তো বের করা দরকার। জি, ফুল লোডের ক্ষেত্রে ট্রান্সফর্মারকে কখনো শেষ করা হবে না। হ্যাঁ ঠিক আছে, ট্রান্সফর্মারকে কখনো একদম লোডেড কন্ডিশনে টেস্ট করা হয় না। যেমন আমার 1 kVA ট্রান্সফর্মার আছে, আমি 1 kVA লোড সেকেন্ডারিতে লাগানোর পরে ট্রান্সফর্মার টেস্ট করবো, এই ঘটনাটা কোনোদিনও ঘটে না। কারণ চিন্তা করেন, মনে করেন 10 MVA ট্রান্সফর্মার, মেগাভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, ঢাকা সিটি চালাই করতে পারবে অর্ধেকটা, ধর হিসাব। জি জি, এখন সেই ট্রান্সফর্মারকে যদি টেস্ট করতে এত লোড আপনি কোথায় পাবেন? কোথায় পাবো? তো লোড তো পাওয়া সম্ভব না। আবার যতইও লোড থাকে, যে কোন পাওয়ারটা এই ট্রান্সফর্মার টেস্ট করতে গিয়ে লস হবে, সেই পাওয়ার টাকা তো আপনাকে কেউ দিবে না, তো দিবে? সো এই লসটা কেন আমি নিতে যাবো? তো তার জন্য তারা বুদ্ধি বের করছে, না এসব করার দরকার নেই, আমি সেকেন্ডারিকে শর্ট করে দেবো। শর্ট করে দিয়ে একটা টেস্ট করলে এত টাকা খরচ হবে না, অনেক কম খরচে টেস্টিংটা করা যেতে পারে। এই জন্য যদিও ট্রান্সফর্মার শর্ট সার্কিট টেস্ট বা এই ধরনের টেস্টটা কখনো লোডেড কন্ডিশনে করা হয়। তার জন্য কি বলছে, এটা বলছে যে একটা সাইডকে শর্ট সার্কিট করতে হবে, লো ভোল্টেজ হোক হাই ভোল্টেজ, থিক ওয়্যার মোটা তার দিয়ে শর্ট করতে হবে, এবং যেটা দিয়ে শর্ট করবো সেটা যেন খুব মজবুতভাবে ওর সঙ্গে লেগে যায়, বোল্ট দিয়ে যেন খুব জোরে তারা লাগাই দেয়, কোনোভাবে মানে এয়ার গ্যাপ তৈরি করে স্পার্ক না তৈরি করতে পারে। যখন আমি শর্ট করবো, বোল্টগুলো জোরে টাইট হবে, কারণ হাই কারেন্ট যাবে, অনেক কারেন্ট যাবে, এগুলো অনেক গরম হবে, যদি স্পার্ক করে আগুন ধরে যেতে পারে। সো নর্মালি শর্ট সার্কিট টেস্টটা আমি হাই ভোল্টেজ উইন্ডিং এ হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো ইনস্টল করি। আগেরটা কিন্তু লো ভোল্টেজ উইন্ডিং এ ইনস্ট্রুমেন্টগুলো ইনস্টল করছিলাম, আর হাই ভোল্টেজ উইন্ডিং হচ্ছে ওপেন করে রেখেছিলাম। আমি এখানে হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিং এ হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো ইনস্টল করব, লো ভোল্টেজ উইন্ডিংটা থিক ওয়্যার বা মোটা তার দিয়ে শর্ট করে দেব, ঠিক আছে? এবং বলা হচ্ছে এই শর্ট সার্কিট টেস্ট হচ্ছে আমার ট্রান্সফরমারের কপার লস কতটুকু হচ্ছে, কপার লস ভিতরে কপারে কতটুকু লস হয় সেটা ডিটারমাইন করা যায়, ঠিক আছে? কিভাবে ডিটারমাইন করা যায় সেটার জন্য আমি একটা ওয়াট মিটার নিলাম, একটা অ্যামিটার নিলাম, একটা ভোল্ট মিটার নিলাম, সেকেন্ডারি শর্ট করে দেওয়া আছে, এবং এখানে যে সাপ্লাইটা দিব ডিরেক্টলি রেটেড সাপ্লাই দিব না এখানে, কারণ এখানে যদি রেটেড সাপ্লাই দেই ওটা তো সেকেন্ডারি শর্ট করা আছে, সাথে সাথে ট্রান্সফরমার পুড়ে যাবে, অনেক বেশি কারেন্ট নিয়ে ফেলবে। আমি দেখব কোন ভোল্টেজে ট্রান্সফরমারের রেটেড কারেন্টটা যাচ্ছে, রেটেড কারেন্টের বেশি ট্রান্সফরমারে দেওয়া যাবে না, আচ্ছা, রেটেড কারেন্টের বেশি ট্রান্সফরমারে দেওয়া যাবে না।
এর জন্য আগে থেকে আমি একটা ভেরিয়েক রাখবো। দেখতে পাচ্ছেন এখানে আগে আরেকটা ট্রান্সফরমার ইউজ করব, যে ট্রান্সফরমার দিয়ে আমি ভোল্টেজটা চেঞ্জ করতে পারি। সো আমার কাজ কি হবে, এরকম একটা ভেরিয়েক থাকবে, যে ভেরিয়েকে একটা নব থাকবে, নব ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজটা চেঞ্জ করবে। সো এখানে একটা ভেরিয়েক আছে, আমি সাপ্লাই প্রথমে 0 রাখবো, 0 থেকে আস্তে আস্তে বাড়াবো। বাড়ায় খেয়াল করব এই অ্যামিটারের দিকে, অ্যামিটারে কখন শো করতেছে রেটেড কারেন্টটা। অর্থাৎ যদি এখানে 10 অ্যাম্পিয়ারের জন্য আমি বা 100 অ্যাম্পিয়ারের জন্য ট্রান্সফরমারটা তৈরি করি, তাহলে দেখবো ট্রান্সফরমারে 100 অ্যাম্পিয়ার যাচ্ছে কিনা। আমি ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে খেয়াল করবো 100 অ্যাম্পিয়ার যাচ্ছে না। যখন দেখবো 100 অ্যাম্পিয়ার চলে গেছে, তখন ভোল্টেজ আর বাড়াবো না। এখানে কিন্তু রেটেড ভোল্টেজ আর দেইনি আমি, রেটেড ভোল্টেজ অনেক কম ভোল্টেজ দিয়েছি, কারণ শর্ট সার্কিটে রেটেড ভোল্টেজের অনেক কম কারেন্টে রেটেড কারেন্টটা যায়। বুঝতে পারলাম? সো দেখা গেল যে এখানে যদি 220 ভোল্ট হয়, হয়তো 50 ভোল্টে এটা রেটেড কারেন্ট চলে যাচ্ছে, ওর বেশি ভোল্টেজ আমি আর দিব না। সো তখন আমি কি করব, রেটেড কারেন্টটাকে নোটিফাই করব, ওয়াটমিটারের রিডিংটা নোটিফাই করব, এবং কতটুকু ভোল্টেজ দিয়েছি সেটাকে নোটিফাই করব। সবগুলো যখন নোটিফাই হয়ে যাবে, তখন ঠিক আছে, টেস্ট ডান, সবকিছু খুলে রেখে দাও, এবার হাতে কলমে কিছু ক্যালকুলেশন। এখানে এই কথাগুলোই বলা আছে, একটু করে দিন, ঠিক আছে। প্রথমে আসি, সে কি করছে, আমার যে ডেটা পেয়েছিলাম ভোল্টেজ পেয়েছিলাম না, সেটাকে কারেন্ট পেয়েছিলাম, কারেন্ট এবং ভোল্টেজ এবং কারেন্টকে ভাগ করেন, তাহলে টোটাল ইম্পিডেন্স অর্থাৎ ট্রান্সফরমারের ভিতরে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের যোগফল টোটাল কতটুকু আছে সেটা আপনি পেয়ে যাবেন, ডিরেক্ট পেয়ে যাবেন। এই ট্রান্সফরমারের ইম্পিডেন্স কতটা সেটা আপনি ডিরেক্টলি পেয়ে গেলেন। আচ্ছা, যখন ইম্পিডেন্স পেলেন, তারপরে আপনি এরপরে দেখেন ওয়াটমিটারে একটা রিডিং পেয়েছিলেন। এই ওয়াটমিটার রিডিং সবসময় কিন্তু রিয়েল পাওয়ার, রিঅ্যাকট্যান্সের কোনো পাওয়ার দেখাবে না। সো রিয়েল পাওয়ার যদি দেখাবে, ওয়াটমিটারের পাওয়ারকে যদি এটা থাকে, লস তো এটা কপার লস না, এটা সো কপার লসকে কিভাবে পাওয়ার হিসেবে দেখাবে, P = I স্কয়ার। সো ওয়াট = I স্কয়ার ইনটু R01। এই R01 এর কিন্তু দুটো পার্টি আছে, R1 প্লাস R2 প্রাইম, দুটোই আছে, কিন্তু সেপারেট করা নেই এখন, পরবর্তীতে গিয়ে সেপারেট করতে হবে। ওকে, সো এখান থেকে R01 ক্যালকুলেট করে ফেলতে পারি আমি, পারি তো? R01 যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে আমি টোটাল ইম্পিডেন্স পেয়েছি, টোটাল রেজিস্ট্যান্স পেয়েছি, অর্থাৎ একটা ট্রান্সফরমার টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল ইম্পিডেন্স কত পেয়ে গেছি। তাহলে টোটাল রিঅ্যাকট্যান্স কত আছে বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। এই রিঅ্যাকট্যান্সের ফর্মুলা এটা বের করার জন্য। ইম্পিডেন্স সমান কি, ইম্পিডেন্স Z সমান R প্লাস JX, R প্লাস JX। এখান থেকে যদি আপনি এটাকে মডুলাস করেন বা x বের করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্কয়ার করে ফেলতে হবে, সো Z মাইনাস মানে এটা সার্কিট টু আপনার পড়ার কথা, এই রুলস করলে আপনি টোটাল রিঅ্যাকট্যান্স পেয়ে যাবেন। রিঅ্যাকট্যান্স যদি পেয়ে যান, খেয়াল করেন এরপরে গিয়ে R1 ডিরেক্টলি মেজার করুন, যদি করে রাখতেন আপনি, কারণ কয়েলের রেজিস্ট্যান্স আপনি মেজার করতে পারেন না? জি, কয়েলের রেজিস্ট্যান্স আপনি মেজার করে রাখছেন, সেক্ষেত্রে R2 প্রাইম কত আছে আপনি বের করতে পারবেন। যদি একটা কয়েলের রেজিস্ট্যান্স আপনি মেজার করে রাখেন, এখানে আগেই আপনি একটা মাল্টিমিটার ওহম মিটার দিয়ে প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স কতটুকু আছে আপনি মেজার করে রাখেন, তাহলে কিন্তু সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্যান্স কতটা হবে আপনি বলে দিতে পারবেন। সো এই ছিল টোটাল ট্রান্সফরমার টেস্টিং, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আগামী ক্লাসে ট্রান্সফরমার ভোল্টেজ রেগুলেশন নিয়ে কথা বলবো। এই ট্রান্সফরমার টেস্টিং এর ম্যাথমেটিক্স, এটা করতে হবে। ট্রান্সফরমার টেস্টিং এর ম্যাথমেটিক্স এটা করতে হবে। আজকে শুধু থিওরি পড়াইলাম, আগামী ক্লাসে যদি পারি একটা অ্যানালাইসিস দেখাই। আর সবাইকে আসতে বলে, প্রথম দিন বলে কোনো কথা নেই, আপনাদের সময় কম না? জি, সো আপনাদের বাদ দেওয়ার সুযোগ নেই, এটা বন্ধ করে দেন।